ইরান অত্যন্ত কৌশলীভাবে চীন ও রাশিয়ার সাথে অস্ত্র চুক্তি করেছে। প্রথমেই বলে রাখি, রাশিয়ার উন্নত মানের Su-35 যুদ্ধবিমান ইরান ইতিমধ্যে পেয়ে গেছে। এই 5মুখী যুদ্ধবিমান ইরানে দ্রুতগতিতে সংযোজন করা হচ্ছে। এছাড়া ইরান এবং রাশিয়া মুদ্রার মাধ্যমে লেনদেনের জন্য একটা চুক্তি করেছে। এখন থেকে তারা ডলার এড়িয়ে ইরানি রিয়াল এবং রাশিয়ার রুবেলে বাণিজ্য করবে। চীনের সাথেও ইরান বড় ধরনের অস্ত্র চুক্তি করেছে। এই চুক্তির মাধ্যমে ইরান চীন থেকে বিপজ্জনক যুদ্ধযান VN-22 AVS কিনতে চলেছে। এটি মূলত একটা যুদ্ধযান যা যুদ্ধে ব্যবহৃত হয়। ইরান এই যান শতাধিক সংখ্যায় কিনতে চলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি একটি কঠোর বিবৃতি দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, শুধু গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তিনি আরও বলেন, গাজা এবং লেবাননে ইসরায়েল যা করছে তা বিজয় নয়, বরং শহীদদের আত্মত্যাগ এবং ইসরায়েলের পরাজয়। ইরানের সামরিক নেতৃত্ব চূড়ান্ত কৌশলে কাজ করছে। সম্প্রতি একটা অনুষ্ঠানে অন্তর্ভুক্ত ছিল ইরানের বিপ্লবী গার্ড জেনারেল হোসেন সালামি এবং ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি, যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছিল। অন্যদিকে ইরান বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। তবে জানা গেছে, ইরান শুধু পরমাণু বিষয়ে নয়, গাজা ও ফিলিস্তিন সম্পর্কিত বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সম্মেলনে অংশ নিতে পর্তুগাল পৌঁছেছেন। ইরান কৌশলগতভাবে আজারবাইজানের সঙ্গে উত্তেজনা কমিয়ে সামরিক মহড়া শুরু করেছে। এই যৌথ মহড়া মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি প্রদর্শনের আরেকটা দিক। অন্যদিকে ইউএতে ইসরায়েলি ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের অভিযোগে 3 জন আজারবাইজানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দাবি করা হচ্ছে, ইরানের নির্দেশে তারা এই হত্যাকাণ্ডও ঘটিয়েছে। এরই মধ্যে ইসরায়েলি ওই ধর্মীয় নেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ইসরায়েলে পাঠানো হয়েছে। লেবানন থেকেও ইসরায়েলের বিরুদ্ধে শত শত মিসাইল এবং ড্রোন হামলা চালানো হচ্ছে। যারা ইসরায়েলের হামলায় আহত হয়েছেন তারা তাদের আঘাত নিয়ে এই প্রতিশোধমূলক হামলায় অংশ নিচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী লেবাননের সাথে কোনো চুক্তি বাস্তবে কার্যকর হবে না বলে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। গাজায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। টানা বৃষ্টির কারণে গৃহহীন শরণার্থীরা চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। গাজার অবস্থা এতটাই শোচনীয় যে শিশুরা খাদ্য, চিকিৎসা সহায়তা ছাড়াই জীবনের জন্য লড়াই করছে। ইসরায়েলের ড্রোন হামলা 24 ঘন্টা অব্যাহত রয়েছে এবং গাজার অধিকাংশ এলাকায় বোমাবর্ষণ করা হচ্ছে। গাজার গণহত্যায় মৃতের সংখ্যা 4,425 ছড়িয়ে গেছে। রাস্তায় এলাকা জুড়ে ছড়িয়ে থাকা লাশগুলো ক্ষুধার্ত কুকুরের খাবারে পরিণত হচ্ছে। বোমা হামলা, দুর্ভিক্ষ এবং বৃষ্টিপাতের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ইসরায়েল ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। বাচ্চারা এবং আহতরা চিকিৎসার জন্য সাহায্য চাইলেও ইসরায়েল তাদের বের হতে দিচ্ছে না। একের পর এক বোমা হামলায় গাজা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেক পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনদের ঘরবাড়ি দখল করে সেখানে তাদের সামরিক ঘাঁটি তৈরি করছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে ফিলিস্তিনিরা প্রবেশ করতে পারছে না, কিন্তু ইসরায়েলি সেটলাররা প্রতিনিয়ত সেখানে প্রবেশ করছে। ইসরায়েল পশ্চিম তীরে শত শত একর উর্বর জমি বাফার জোনের নামে দখল করছে, যাতে ফিলিস্তিনিরা খাদ্য উৎপাদন করতে না পারে। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ICC গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এই মামলাকে বাধাগ্রস্ত করতে ইসরায়েল নানা চাপ প্রয়োগ করছে। ইসরায়েলের অভ্যন্তরে সরকার বিরোধী আন্দোলনও চরমে পৌঁছেছে। অনেক ইসরায়েলি যুবক বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। প্রতিবাদকারীদের ওপর পুলিশের দমনপীড়ন বাড়ছে এবং জনগণের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ তীব্রতর হচ্ছে। ফিলিস্তিন ও গাজার বর্তমান পরিস্থিতি শুধু মানবিক বিপর্যয়ের দৃষ্টান্ত নয়, এটা পুরো বিশ্বের কাছে একটা বড় শিক্ষা। মধ্যপ্রাচ্যের এই সংকট আরও গভীরতর হলে এটি আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় বিপদ ডেকে আনবে। এখনকার পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা ও শীতল প্রতিক্রিয়া ফিলিস্তিন ও গাজায় মানবিক বিপর্যয়ের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা একাধিকবার ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে, কিন্তু কার্যত কোনো ফল আসেনি। এর ফলস্বরূপ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন আরও তীব্র হচ্ছে এবং আন্তর্জাতিক চাপের অভাব তাদের বাঁচার সম্ভাবনা ক্রমাগত সংকুচিত করছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সহায়তা এবং প্রযুক্তিগত সুবিধা তাদের যুদ্ধের ক্ষমতাকে বৃদ্ধি করেছে, কিন্তু ফিলিস্তিনিরা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গাজার অবরোধ এবং সীমাবদ্ধতাগুলি মানবিক সহায়তা প্রবাহকে আরও কঠিন করে তুলেছে, যার ফলে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর পক্ষে সেখানে কার্যকরভাবে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দ্বারা পরিচালিত
অপারেশনগুলোতে দেশটির বিরুদ্ধে বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদ বাড়ছে। বিশেষত মুসলিম বিশ্ব থেকে ইসরায়েলের ওপর চাপ তৈরি করার জন্য নানা ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তুরস্ক, ইরান এবং পাকিস্তান সহ অনেক দেশেই আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এছাড়া পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের দমনপীড়ন বাড়ছে। ইসরায়েলি দখলদার বাহিনী ঘরবাড়ি ভেঙে দিয়ে ফিলিস্তিনিদের শরণার্থী হিসেবে বসবাস করতে বাধ্য করছে এবং অনেক ক্ষেত্রে তাদের ভূমির মালিকানা দখল করে নিচ্ছে। ফিলিস্তিনি শিশুদের প্রতি অত্যাচার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে অনেক শিশুকে গ্রেপ্তার করা হচ্ছে শুধুমাত্র তাদের মত প্রকাশের জন্য। ইসরায়েলের অভ্যন্তরে জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। সন্ত্রাসবাদী হামলা এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগ সত্ত্বেও ইসরায়েল সরকার একদিকে শক্তিশালী অবস্থান গ্রহণ করছে, অন্যদিকে নিজ দেশে বিপুল সংখ্যক জনগণ তাদের সরকার ও প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামে। এর মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী মনোভাবও তৈরি হচ্ছে, যাদের মধ্যে একাংশ বাধ্যতামূলক সামরিক সেবায় অংশ নিতে অস্বীকার করছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই সংকট শুধুমাত্র স্থানীয় এলাকায় সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখা ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং সক্রিয় পদক্ষেপ ছাড়া এই সংঘাতের স্থায়ী সমাধান খুঁজে পাওয়া কঠিন হবে। সুতরাং পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বব্যাপী অনুভূত হবে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি দ্রুত কোনো শান্তির পরিকল্পনা বাস্তবায়িত না হয়, তাহলে এটি ভবিষ্যতে আরও বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করছেন যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সহিংসতা শুধুমাত্র এই দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বৃহত্তর আন্তর্জাতিক সংঘাতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের নাজুক পরিস্থিতি এবং বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা এই সংকটের গভীরতা আরও বাড়াচ্ছে। বিশ্বশক্তি যেমন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপীয় দেশগুলির মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান এবং কূটনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র একদিকে ইসরায়েলের দৃঢ় সমর্থক হলেও অন্যদিকে ইউরোপীয় দেশগুলি ফিলিস্তিনদের প্রতি সহানুভূতির কথা বলছে এবং তাদের অধিকারের পক্ষে অবস্থান নিচ্ছে। চীন ও রাশিয়া এই সংকটের সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, কিন্তু তাদের ভূমিকা আন্তর্জাতিক রাজনীতিতে একেবারে নিরপেক্ষ নয়, বরং তাদের নিজস্ব কৌশলগত স্বার্থের কারণে তারা সংকটটিকে নিরপেক্ষভাবে সমাধান করতে পারেননি। এর ফলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। এছাড়া ইসলামিক দেশগুলোর মধ্যে তুরস্ক, ইরান, কাতার এবং পাকিস্তান ফিলিস্তিনের পক্ষে সরব হলেও তাদের কূটনৈতিক চাপ বিশ্বের অন্যান্য শক্তির ওপর কার্যকরভাবে প্রয়োগ করা কঠিন হচ্ছে। কিছু দেশ যেমন সৌদি আরব আস্তে আস্তে তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করছে এবং একদিকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কথা বললেও অন্যদিকে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের দিকে অগ্রসর হচ্ছে। এই দ্বিধাদ্বন্দ্ব শান্তির পথে আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ফিলিস্তিনিদের মানবাধিকার পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে, যেখানে একদিকে তাদের প্রাথমিক প্রয়োজনীয়তা যেমন খাবার, পানি, চিকিৎসা সেবা মেটানো কঠিন হচ্ছে, অন্যদিকে অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ, গ্যাস এবং টেলিযোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে। গাজার শিশু, মহিলারা, বৃদ্ধরা এই অমানবিক পরিস্থিতিতে দিনাতিপাত করছে। গাজা শরণার্থী শিবিরগুলোর ভেতরে মানবিক সহায়তা পৌঁছানোর উপায় নেই বললেই চলে, কারণ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকরভাবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। নানান প্রতিবন্ধকতার কারণে দাতব্য প্রতিষ্ঠানগুলো এই রাষ্ট্রীয় সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না, যা গাজার পরিস্থিতিকে আরও জটিল করছে। এরই মধ্যে অনেক দেশ ও রাজনৈতিক নেতারা এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার আহ্বান জানাচ্ছে, তবে তা কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক সমাধানে পরিণত হবে কিনা তা নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত প্রয়াসের ওপর। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এছাড়া আরও আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।